প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় ভূমি আইন ও আদিবাসী। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের যে ভূমি আইন রয়েছে এটির ইতিহাস এবং আদ্যপাদ্য, এটি কিভাবে আজকের অবস্থানে আসলো, সকল বিষয়ে আমাদের আলোচনায় থাকবে। প্রথমেই জানতে চাচ্ছি যে ভূমি আইনের ইতিহাসটা কিভাবে শুরু হয়েছে আমাদের দেশে। দেখুন, আগে তো বেসিক নিডের উপরে ইকোনমিটা নির্ভর করতো আর কি। জি। তো বেসিক নিড যেটা আমাদের আছে সেটা খাদ্য বস্ত্র, এটা সবাই জানি। এবং এই বেসিক নিডটাই কিন্তু ভূমি থেকে আসতো এবং সম্পদের কনসেপ্টই ছিল ভূমির উপরে আগে। এবং এখন কিন্তু সম্পদের কনসেপ্ট পাল্টেছে। এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে প্রপার্টি হয়েছে, কপিরাইট বলে এক রকমের জিনিস হয়েছে। মানে এখনকার সম্পত্তি তখনকার সম্পত্তির মধ্যে পার্থক্য ছিল। তখন ভূমির মধ্যেই কিন্তু এটা মানে এর মধ্যেই থেকে যেত আর কি, এর আশেপাশে কিন্তু কিছু ছিল না। এখনকার এটা ব্যাপক আসছে এবং ভূমিরও ভিন্ন ধারার সম্পত্তিতে এখন রূপান্তরিত হয়েছে আর কি। ভূমি আইনের যে ইতিহাসটি আপনি বললেন, পরবর্তীতে এটি বর্তমান যে এখন অবস্থানে এসেছে, মাঝখানে আমরা জানি যে এখানে প্রথম দিকে বিশেষ করে এটি কৃষকদের যে একটি স্বার্থ ছিল জমিতে, সেটিকে রক্ষার জন্য একটি আইন প্রণয়ন করা হয়। আসলে ভূমিপুত্র বলতে যেটা বোঝায় সেটা এদেশের আদিবাসীরা ছিল ভূমিপুত্র। এবং আদিবাসীরাই এটাকে হিন্দু আমলের কথা যদি আমরা চিন্তা করি, এবং এটা কিন্তু বিভিন্ন ধর্মেও কিন্তু এরকমটাই আছে, যে যেমন মনুসংহিতায় আছে যে যারা কিনা জঙ্গল পরিষ্কার করবে তারাই সেই ভূমিটা ইউজ করবে। এবং এই কনসেপ্টটাও কিন্তু প্রতিটা ধর্মেই কিন্তু এই ভূমির কনসেপ্টটা হলো এরকম যে অ্যাকচুয়ালি ভূমি মানুষ হলো এর ট্রাস্টি, এরকমটা ছিল আগে। এবং আসলে এই ভূমি হলো সৃষ্টিকর্তার এবং সৃষ্টিকর্তা মালিক এইটার। যেমন আমাদের সূরা বাকারায় আছে যে সপ্তম আসমান থেকে জমিন পর্যন্ত এবং তার মধ্যবর্তী যে বিষয়গুলো আছে, সূরা বাকারার 284 নম্বর আয়াতে সব কিছুর মালিক আল্লাহ। এরকম ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যদি আমরা দেখি আমাদের খ্রিস্টান আইনে, তখন ওটাও কিন্তু ঈশ্বরের সবকিছু। ব্রিটেনে কিন্তু এই বিধানটি রয়েছে যে সকল জমির মালিক ব্রিটেনে হচ্ছে রাজা বা রানী, প্রতিনিধিত্বকারী। এখন এটা হলো পুরাতন কনসেপ্ট। আমাদের দেশে বা আমাদের এই বাংলা বলতে যেটা বোঝায়, বাংলা, বিহার, উড়িষ্যার, আসাম, এইটা 1200 শতকে প্রথম কনসেপ্ট ভূমির যে কনসেপ্ট, সেটা হলো হিন্দু বংশরা তখন চলছিল। টেনেন্সির একটা বিষয়, হ্যাঁ, চন্দ্র বংশ, তারপরে সেন বংশ, দেব বংশ, এরা দেশ চালাতো, তখন রাজা ছিল। এবং এই রাজাদের চিন্তা চেতনাটা ছিল এইরকম, তারা বর্গা দিবেন। হ্যাঁ, ওনাদের এইটা টেনেন্ট ছিলেন। এবং বর্গাদার বা আদিবাসীরা এটাকে চাষাবাদ করত এবং ওইখান থেকে 1/6 অফ দ্য ক্রপস, মানে একটা জমিতে যদি 6 মণ ধান হয় তাহলে 1 মণ ধান রাজাকে দিয়ে দিতে হতো। এবং রাজা প্রতিনিধিত্ব করত হলো এই টাকা দিয়ে তাদের ট্যাক্সের ব্যবস্থা ছিল। এছাড়া জলকর বলে এক রকমের ছিল, যেটা নদীর থেকে যে মাছটা আহরণ হতো সেখানে কিছু কিছু জায়গায় জলকর ছিল এবং এই কর দিয়েই কিন্তু তারা চলেছিল। এবং 1/6 পরে এই হিন্দু রাজা যারা, ওই যে বললাম দেব বংশ, তারপরে শেষে সেন বংশ, এই সেন বংশে এসে দেখা গেল যে 1/3 পর্যন্ত তারা ক্রপসটা নিতে আরম্ভ করলো। এর পরের যে ধাপটা, সেটা ওইখানে কিন্তু মুসলিমদের আসলো, আসলো। সেখানটায় দেখা গেল যে প্রথমে আফগানিরা, তারপরে শেরপাড়া, তারপরে দেখা গেল মুঘলরা। এটা 1540 সালের দিকে এইটা কিন্তু আরো ডেভেলপ হলো। এখান থেকে কিন্তু ট্যাক্সেশন ব্যাপারটা বেশি মাত্রায় দেখা গেল। তখন কি যে জমিদার প্রথা ছিল যে সেটা তখনও আসে নাই, যে ভূমির মালিক হবে জমিদার। এখানে একজন ভদ্রলোক ছিলেন এবং কৃষকরা বর্গা চাষী। হ্যাঁ, এবং এখানে একটা ভদ্রলোক ছিলেন, তার নাম হলো টোডরমল। টোডরমল ছিলেন হলো আকবরের সময়, এই সম্রাট আকবর। উনি এই বাংলাকে ভাগ করলেন 19টা ভাগে। 19টা ভাগে ভাগ করে ট্যাক্সেশনটাকে
কিভাবে সরকারি মানে তখন ট্যাক্সটা বেশি তোলা যায়, এই 19 ভাগে ভাগ করে উনি ট্যাক্স ছিলেন। এই টোডরমল ছিলেন ওনার সংসদের একজন খুব প্রখ্যাত এবং ট্যাক্স বিষয়ে প্রথম কনসেপ্টটা কিন্তু টোডরমল আনে। এবং এই টোডরমল সাহেবের সময় জলকর, ভূমি ট্যাক্স, সেচ ট্যাক্স, এরকম বহু রকম ট্যাক্স ভূমির উপরে বসানো হয় এবং কৃষকদের অবস্থা কিন্তু তখন কিছুটা উন্নত হয়। হিন্দু আমল থেকে মুসলিম আমলে এরা একটু উদার ছিল, এদেরকে তখন এরা কিন্তু 1/4 বললো যে 1/3 না 1/4 ক্রপস আমাদেরকে দিতে হবে। এবং এইভাবে বাংলাটার কথা বলছি আমি, বাংলাতে কিন্তু এই মুসলিম রাজটা বা মুসলিম যে সম্রাটরা একেবারে আকবর পর্যন্ত বা তারপরের ইয়েগুলো এই পর্যন্তই ছিল। জি, তারপরে ব্রিটিশ শাসন আমল আসলো, ও একটা ল্যান্ডের উপর একটা ট্যাক্স বসানোর বিধান এটা ছিল হলো, এটা আমাদেরকে চলে যেতে হবে 1757 সালে 23শে জুন। আমরা জানি যে আপনার ওই সিরাজউদ্দৌলার পতন হলো এবং ইংরেজ বাংলাটাকে ক্যাপচার করলো এবং তখন দেখা গেল যে এই কৃষকদের উপরে বা এই আদিবাসী, তখনকার যে আদিবাসীরা ছিলেন তাদের উপরে একটা ব্যাপক আপনার জুলুম অত্যাচার নেমে আসলো আর কি। তখনকার কৃষকরা বা আদিবাসীরা যেভাবে চলতো মুসলিম সময়ে, ব্রিটিশরা এসে পুরা ব্যবস্থাটাকে নবাবের সময় যেটা সিরাজউদ্দৌলা পর্যন্ত এই পুরা ব্যবস্থাটাকে তছনছ করে দিল এবং সেটাকে পুরাটা নিয়ে গেল ট্যাক্সের ব্যাপারে। এবং যত বেশি এই আদিবাসীদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যায় অথবা কৃষকদের কাছে, এই কথা বলা যেতে পারে যে কৃষকরাই তখন কিন্তু আদিবাসীরাই কৃষকে পরিণত হয়েছে। কৃষক কি তখন জমির মালিক হতে পারতো? এখন রায়তি সত্ত্ব বলে এক রকমের শর্ত পড়তো, টেনেন্সিটা ছিল রায়তি। আমি একটু আপনার কাছে আজকে জানতে চাবো, একটা ফিউডাল সিস্টেম বলে একটি সিস্টেম ছিল সম্ভবত, এটা তো অ্যাকচুয়ালি ছিল এরকম 57 সালের পর থেকে আপনার এটা 1775-এর মধ্যেই ট্যাক্স কালেক্টর বা ট্যাক্স কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর যে ছিলেন, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা একজন করে অফিসার বসালেন, ডিস্ট্রিক্ট কালেক্টর। তাদের কালেক্টর নাম শুনে বুঝতে পারছেন যে তাদের কাজই ছিল কিন্তু যে সরকারকে ট্যাক্স কালেক্ট করে দেওয়া এনি হাউ, হ্যাঁ। এবং এই করগুলা বিভিন্ন রকমের কর হলো, শিক্ষা কর হলো, সেচ কর হলো, জল কর হলো, হ্যাঁ, জলের যে তখন যানবাহন কিন্তু জলে বেশি চলতো, পানিতে বেশি চলতো তখনকার, সেটার কর হলো। এবং এই করগুলা 1775 সাল থেকে এভাবে তুলতে আরম্ভ করলো তারা। এবং 1793 সালে লর্ড কর্নওয়ালিস, হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস সাহেব এসে যেটাকে বলে পার্মানেন্ট যে সেটেলমেন্ট, তার মানে হলো জমিদারি প্রথা তখন কিন্তু আসলো। এবং এই জমিদারি প্রথাতেই কিন্তু উনি যেটা ঠিক করে দিলেন যে অঞ্চল অঞ্চল ভিত্তিতে জমিদার সৃষ্টি করলেন। তার মানে ডিভাইড অ্যান্ড রুল তখন থেকে সৃষ্টি হয়েছে। তার মানে একজন জমিদারকে যখন তৈরি করলেন তারই দায়িত্ব ছিল যে এইটা তোমাকে 30 টাকা ট্যাক্স দিতে হবে। সাপোজ এই 30 টাকার জায়গায় সে 90 টাকা তুলতো জমিদার কৃষকদের উপর থেকে, কিন্তু 30 টাকা গভর্নমেন্টকে বলতে, সরকারকে বলতে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে। তখন পর্যন্ত কিন্তু গোটা ভারত ক্যাপচার হয়নি, ব্রিটিশরা ক্যাপচার করতে পারেনি। ওটা করতে করতে 1857 চলে গেছিল। কিন্তু 1793 থেকে বাংলাটাকে তারা কিন্তু টোটাল মানে এটাকে চলে আসছিল ব্রিটিশদের মধ্যেই। হ্যাঁ, তাহলে আপনি রায়তি সত্ত্বের কথা বললেন, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। রায়তি বলতে আসলে আমরা, হ্যাঁ, এটা বিটি অ্যাক্টে আসছে, মানে বেঙ্গল টেনেন্সি অ্যাক্টে আসছে। এবং এটা বলতে যে এখানে কিন্তু আমরা হোল্ডিং যেটা বুঝি, ইয়াতে সেইটাই কিন্তু একটা অংশ। যখন একটা কৃষক এটার টেনেন্সি রাইটসটা পাবে, এটা কৃষকদের তখন এই টেনেন্সি রাইটটা শুধুমাত্র ছিল। এখানে কিন্তু সম্পত্তি মালিকানা সত্ত্ব এটি কবে থেকে প্রচলিত হলো? অ্যাকচুয়ালি এটা তো ছিল জমিদারের, এবং জমিদার একজনকে যে কোনো ভাবে তাকে দিলে সে তখন ওখান থেকে ট্যাক্সটা কালেক্ট করে এটা চলে যেতে হলো কোম্পানির কাছে। এবং কোম্পানি তখন বেঙ্গলের কিছু ওই মোগল সম্রাট তখনও যারা ছিল তাদেরকে কিছু অংশ তারা পাঠাতো। তার মানে এটা একটা চেন আকারে ছিল। এবং 1885 সালে এটা তখন বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, আমি শুধু বেঙ্গলের কথা যেহেতু বলছি, বেঙ্গল টেনেন্সি অ্যাক্টটা আসলো। এবং সেই সময়
সিএস অপারেশনটা হলো, ক্যাডাস্ট্রিয়াল সার্ভে এক্স্যাক্টলি হলো, রাইট। এই সিএস অপারেশনটাতে এটা কিন্তু প্রধান কারণই হলো যে যেমন প্রত্যেকের ঠিকানা আছে, নাম আছে, সেরকম ল্যান্ডেরও দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে একটা জায়গা নির্দিষ্ট করার জন্য এটা তৈরি করা হলো। এবং সেটা কোন রায়ত এটাকে চাষাবাদ করে, কারা এটা ওন করে, সেই অর্থে আমরা যদি সিএস রেকর্ডটা দেখি, এখানেও কিন্তু দুটি পোর্শন আছে। একটি হচ্ছে যিনি জমিদার তার নাম থাকে বা ভূমির মালিক, আর একটা হচ্ছে প্রজার নাম। এটা হলো যে পজিশনে আছে সে অ্যাকচুয়ালি প্রজা হচ্ছেন পজিশন, এক্স্যাক্টলি। তখন তো গিয়ে দেখতো যে কোন জমিতে কে কাজ করছে, তাদের কাছ থেকে এটা পজিশন হোল্ডারদেরই কিন্তু কে তখন পজিশনে ছিল। এবং অ্যাকচুয়ালি ওনারশিপ এবং পজিশনের মধ্যে বিস্তর পার্থক্য আছে। হ্যাঁ, ওনারশিপ টাইটেল হোল্ডারকে ওনারশিপ বলা হতো, এবং পজিশন মানে সে যখন এটাকে টেক কেয়ার করছে সেও পজিশন হোল্ডার, ব্যাপারটা এইরকম আর কি। এবং বিটি অ্যাক্ট মানে বিশাল একটা মানে একটা রাইটস এনে দিয়েছে, টেনেন্সি রাইটস এনে দিয়েছিল রায়তীদেরকে। এবং এর পরের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কিন্তু ভারত উপমহাদেশের অংশ 47 সালে এটা হলো। এবং তখনকার কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনটা ভারত পাকিস্তান বিচ্ছেদের আগে শুরু হয়ে গেছে। এবং ওইটা 35 সালে যখন ওইটা হলো, 38 সালে, তারপরে কিন্তু দেখবো আমরা যে আদিবাসী আন্দোলনও শুরু হয়েছে। আমরা জানি যে উত্তরাঞ্চলে যে কানুসিধু শহীদ হন, এবং ওই যে তেভাগা আন্দোলন ইলামিত্রের, তখন কিন্তু এটাও কিন্তু ল্যান্ড নিয়েই। এবং তেভাগা আন্দোলন বলতে ক্রপস যা হবে, ওই যে মুসলিম সময় যেটা দিত 1/3 থেকে যাবে, 1/3 চলে যাবে, 1/3 খরচ লাগবে। এই যে আপনার তেভাগা মানে 3 ভাগে ভাগ হবে ক্রপসটা। এবং ইলামিত্রের সে আন্দোলনটা ছিল খুবই বিশাল আন্দোলন। এবং 1947 সালে যখন পাকিস্তান ভারত যখন এটাকে করে ফেললো, আপনার স্বাধীন হয়ে গেল, তখন থেকে কিন্তু স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, যেটা 1950 সালের, এই স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টটা তখন এখানে আসলো। এখানেও কিন্তু আদিবাসীদেরকে প্রচণ্ডভাবে আপনার ওনার যে ল্যান্ডের অধিকার, এটা কিন্তু দেওয়া হয়েছে। এটা 97 ধারাতে দেওয়া হয়েছে। আপনি এসএটি অ্যাক্টের কথা বললেন 1950 সালে যেটি প্রণীত হয়েছে। স্টেট অ্যাকুইজিশন অ্যাক্টে আমূল কি কি পরিবর্তন আনা হয়েছে? দেখুন, বিটি অ্যাক্টের পরিবর্তন এনে এসএটি অ্যাক্টে আনা হলো। এখন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টেই কিন্তু টেনেন্টসের যে একটা রাইটস আছে এটাকে বলা হলো। এবং সাথে সাথে জমিদারি প্রথা সত্য মালিকানা হিসেবে গণ্য করা হলো, জমিদারি প্রথাটাকে উচ্ছেদ করে ফেললো। এবং এই সম্পদ কিন্তু তখন আর জমিদারের থাকলো না, কোম্পানিরও থাকলো না, প্রজার চলে হয়ে গেল, তখন প্রজার কাছে চলে আসলো। এবং এই এর আইনটা দিয়েই আপনার যে ওই যে আমি বলছিলাম যে ভূমিপুত্র হলো আদিবাসী, তাদেরকে কিন্তু 57 ধারায় একটা বিশাল প্রোটেকশন দেওয়া হলো, এই 97 ধারায়। এবং এই 97 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, 97-এর 1 থেকে 97-এর 10 পর্যন্ত কিন্তু এটা ভাগ আছে। স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের 97-এর 1 থেকে 97-এর 10। 97-এর 1 থেকে 10-এর মধ্যে একজন টেনেন্ট, এই আদিবাসী কিভাবে তার সম্পত্তিকে মানে একটা যাতে করে তারা প্রতারিত না হয়, সাধারণ মানুষ বা যারা কিনা অ্যাকচুয়ালি তারা তো পিছিয়ে পড়া জাতি ছিল, তারা লেখাপড়াও করতো না, তাদের মধ্যে জ্ঞানও সীমিত ছিল, এবং তারা প্রতারণার শিকার হতো। এই স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের 1950-এর এই 97 ধারা দিয়ে তাদেরকে প্রোটেকশনগুলো দেওয়া হলো, একটার পর একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। 97টাকে বিশ্লেষণ করলে আমরা পাবো ওটা। পরবর্তীতে আমরা দেখলাম যে স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্টে রেকর্ড অফ রাইটস এর কথা বলা হয়েছে। রাইট, ওখানে কিন্তু এসএ অপারেশনটা আবারও শুরু হলো, যে এখন দেখো কারা কারা পজিশনে আছে, তাদের নামটা করো। তো এসএ এবং এই আইনে কিন্তু একটা সিলিং করেও দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা জমি তিনি ধারণ করতে পারবেন, সেটির বিষয়ে জানতে চাচ্ছি। সেটা তো একটা আছে 100 ইয়ার মতো। আর এখন এইটাকে আবার খুব মজার ব্যাপার আছে, 97টা যেটা আমরা এখানে আবার এগ্রিকালচারাল ল্যান্ড, নন এগ্রিকালচারাল ল্যান্ড এটা পার্থক্য আছে। এটা 49 এবং 50-তে আবার প্রিএমশনের রাইটের কথা বলা হয়েছে, সেটাও আছে 96-এ আছে। এখন এখানে যদি আমরা 97-এর প্রোটেকশনটা দেখি, তাহলে প্রথমে আমাদের আসবে 97(1). 97(1)-এ বলে দেওয়া হলো যে কারা কারা এখানটায় যে সম্পত্তিটা, আদিবাসীর যে সম্পত্তিটা,
সেটাতে কারা কারা আদিবাসী হবে। জি ওখানে বললো যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে টাইম টু টাইম বলে দেওয়া হবে যে কারা কারা হবে। জি সাঁওতাল, হে, হাজং, এরকম আপনার ঢাকাতে কোচ, তারপরে ওই বরিশালে এক রকমের স্থান ভেদে এইভাবে এই আদিবাসীদেরকে আলাদা করা হলো। জি এবং এটা বলা হলো 97-2 যে যদি একজন আদিবাসী আরেকজন আদিবাসীকে জমি ট্রান্সফার করে জি তাহলে অসুবিধা নেই, সেখানে কোনো পারমিশনের দরকার নেই। জি কিন্তু একজন আদিবাসী যদি মনে করে একজন আদিবাসী নয় এমন কাউকে জমি বিক্রি করবে জি 97-3, জি তাহলে ওনাকে রেভিনিউ অফিসার ওখানকার তার পারমিশন লাগবে। জি এটা একটা গাইডলাইন দিয়ে দেওয়া হলো, কারণ যাতে এই আদিবাসীদেরকে ঠকাতে না পারে। জি এরপরে যেটা 97-4 বলা হচ্ছে যদি কোনো পারমিশন ছাড়া এইরকম ট্রান্সফার হয় জি তাহলে কিন্তু এটা বাতিল বলে গণ্য হবে। অনুমতি ছাড়া যদি ট্রান্সফার হয়, যদি রেভিনিউ অফিসারের পারমিশন না নেওয়া হয়, জি অ্যাবরিজিনাল পিপল, অ্যাবরিজিনাল পিপল যদি না নেয়, মানে এখন কিন্তু একজন কিন্তু আরেকজন অ্যাবরিজিনকে না, জি একজন বিক্রি করছে একজন সাধারণ মানুষের কাছে যে অ্যাবরিজিন না। অ্যাবরিজিন না কারা? যারা কিন্তু 97-1 যাদের ডিক্লারেশন নাই, জি মানে ওই যে আমরা বললাম গেজেট মূল্য দেবে। জি আরেকটা খুব বড় ব্যাপার নিয়ে আসা হলো শেষ এই অনুমতির বিধান তো এখনো প্রচলিত আছে। এখনই পরিচালিত। আগে দেখা যায় তাহলে আমরা যেটি আমি একটু আপনাকে এক্ষেত্রে ইন্টারভিন করছি যে তাহলে যদি আদিবাসীদের সম্পত্তি যদি আদিবাসীর বাইরে বিক্রি করতে চায় অবশ্যই একটি অনুমতির বিধান তো আপনি যেটি বললেন আছে, আর আদিবাসীর মধ্যে যদি বিক্রি হস্তান্তর হয় সেক্ষেত্রে তাহলে পারমিশনের দরকার নেই, তাহলে দরকার নেই। হ্যাঁ, কিন্তু তখন দেখা গেল কি যে খাই খালাসির একটা বন্দোবস্ত বলে রেহেন আছে, মর্টগেজ আছে, জি তখন ওদের কাছ থেকে মর্টগেজ নেওয়া আরম্ভ করলো সাধারণ মানুষ যারা, জি তারা মর্টগেজ নেওয়া আরম্ভ করলো, সেখানে কোনো টাইম লিমিট দিল না। জি তখন 97-5 বলা হলো যে মর্টগেজ যদি হয় তাহলে শুধুমাত্র ইউসিফ্যাক্টরি মর্টগেজ হবে, দ্যাট মিনস খাই খালাসি মর্টগেজ হবে। আর এই 97-6 বলা হলো যে এটা 7 বছরের বেশি হবে না। জি 97-8 আরেকটা কথা বলা হলো, যেটা বলা হলো যে যদি দেখা যায় যে 97-3 অনুযায়ী এটা পারমিশন নেওয়া নাই, জি তাহলে এরকম যদি দেখা যায় বাতিল করে দিতে পারে রেভিনিউ অফিসার, মানে ওই ট্রানজাকশনটা ঠিক হয়নি বলে বাতিল করে দিতে পারে। জি এবং ওই বাতিল করার সময় যদি দেখা যায় যে যে আদিবাসী এটা করেছিল তারা নাই, তাহলে তাদের ওয়ারিশদেরকে দিবে, ওয়ারিশ না থাকলে অন্য আদিবাসীকে অ্যালট করে দিবে সরকার। জি 97-9 এদেরকে আবার আরেকটা প্রোটেকশন দেওয়া হয়েছে। 9 প্রোটেকশনটা হলো যে কোনো আদালত এমন কোনো রায় দিতে পারবে না যেখানে দেখা যাবে যে আদিবাসী জমি বিক্রি করার জন্য রায় দিচ্ছে, এরকম কোনো রায় তারা দিতে পারবে না বা এই রায় দেওয়া যাবে না। এবং এরকমটা তখনই দেওয়া যাবে 3টা ক্ষেত্র বলা হয়েছে। সেটা হলো যে যদি দেখা যায় যে ঋণ নিয়েছে অথবা সরকার ট্যাক্স পেত, সার্টিফিকেট মামলা করেছে, তাহলে এই রায়গুলো দেওয়া যাবে। এই বিষয়গুলো কিন্তু এরকমই। জি আমাদের যে ভূমি জরিপের যে ইতিহাস রয়েছে সেটি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। এটা আমরা তো জানি ক্যাডাস্ট্রাল চেন, আপনি সিএস এর কথা বলেছেন, এসএ আছে, এসএ তো আমরা বললাম যে এই যে স্টেট অ্যাকুইজিশনের ওইখান থেকে আসছে। এরপরে যেটা হয়েছে আমরা জানি আরএস হয়েছে, এখন রিভিশনাল সার্ভে, হ্যাঁ এখন বিএস চলছে, স্থানে স্থান ভেদে, হ্যাঁ স্থান ভেদে কিন্তু এটা বিভিন্ন সময়। জরিপের গুরুত্ব কি আসলে? দেখুন এগুলো সবই ট্যাক্সেশন ম্যাটার, মানে সরকার খাজনা আদায়ের জন্য এবং এই জমির নাম ঠিকানা দেওয়ার জন্য প্রত্যেকটা হোল্ডিং, প্রত্যেকটা মৌজা, প্রত্যেকটা খতিয়ান নাম্বারে এবং দাগ নাম্বারে এটাকে ভাগ করার মানেই হলো স্পেসিফিকরণ। এবং সেখান থেকে কালেক্টররা কতটুকু, এখন তো তহসিল অফিস, কতটুকু ট্যাক্স নেওয়া যায়, এই ট্যাক্সের ব্যাপারটাকে ইনশিওর করার জন্যই কিন্তু এই যতগুলো আমাদের আরেকটা হলো সেই সময় এইখানটা কাদের ছিল, এটা টাইটেল চেন যখন আমরা মামলা করি আরজিতে, টাইটেল চেন বসানোর জন্য ওই সিএস থেকে আপনাকে নিচে নিয়ে আসতে হবে আস্তে আস্তে আস্তে, কোন সময় কে ছিল, এবং টাইটেল চেনটা যদি সঠিক থাকে তাহলে সম্পদের মালিক সঠিক আছে বলে ধরে নেওয়া হয়। জি আমাদের যে এই যে ভূমি ব্যবস্থাপনার যে
অনেক নিয়ম কানুন আছে, রক্ষণাবেক্ষণের যে নিয়ম কানুন আছে, এগুলো অত্যন্ত জটিল এবং অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আসলে বোধগম্য হয় না। এটিকে কিভাবে আরো এই রক্ষণাবেক্ষণের যে বিভিন্ন নিয়ম কানুন, ব্যবস্থাপনার, ভূমি ব্যবস্থাপনার যে নিয়ম নীতিমালা আছে, এগুলো কিভাবে আরো সহজ করা যেতে পারে বলে আপনি মনে কিছু করেন? আইনগত ভূমি আইনে কিছু বিষয় কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, একেবারেই যে সংশোধন করা হয়নি তা না। আমাদের এখানে কিন্তু টাইটেল চেইনটাকে ইনশিওর করার জন্য সিভিল কোড দেওয়া হয়েছে, কিন্তু সাথে সাথে আরেকটা প্যারালাল বিষয় আছে যেটা সিভিল কোর্টের উপর দিয়ে কোনো ইয়া নাই, কিন্তু প্যারালাল বিষয়টা হলো আমাদের দুটো চেন আছে। একটা হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে আরম্ভ করে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত টাইটেল চেনটা, মানে আমি বলছি যে কোনো জমির টাইটেল দেখার জন্য সত্ত্ব মালিকানা। আরেকটা চেইন হলো এসি ল্যান্ড থেকে আরম্ভ করে একেবারে আপনার ভূমি অ্যাপিলেট বোর্ড, ল্যান্ড আপিল বোর্ড। হ্যাঁ, ল্যান্ড আপিল বোর্ড, এটা আরেকটা চেন, মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেন, একটা জুডিশিয়াল চেন, এবং দুই জায়গাতে একই জমি নিয়ে অনেক সময় বিভিন্ন রকমের মামলা হয়। তো অ্যাডমিনিস্ট্রেটিভ চেইনটা কিন্তু টাইটেল সার্টেন করতে পারে না, তারা দাগ নাম্বারে ভুল, খতিয়া নাম্বারে ভুল বা অন্য কোনো বিষয়গুলো এইগুলো দেখার তাদের ক্ষমতা আছে। তো এইটা যে দুটো যে চেন, এই দুটোর যে সমন্বয়হীনতা আছে, এটা একটা ব্যাপার আছে। এবং এই 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 আমাদের কোনো লিমিটেশনের কিছু, মানে আমি বলতে চাচ্ছি যে এত টাকার জমি এখানেই বিচার শেষ হয়ে যাবে এরকম কিছু নাই। আমাদের 6 ইঞ্চি জমি নিয়ে বা 10 ইঞ্চি জমি নিয়ে বা 1 শতক জমি নিয়ে কিন্তু অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত যাওয়া যায়। এইগুলার কিছু পরিবর্তন আনা খুবই জরুরি। তাছাড়াও একটি সহজীকরণের যে বিষয়, আমাদের যে ভূমি রেজিস্ট্রেশন যেটা হয়, এটি সম্পূর্ণ ডিজিটাল যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু জালিয়াতি প্রতারণা কমার কোনো সুযোগ নেই। সেটি সম্পূর্ণ ডিজিটাল করা, এটা শুধু না, ভূমি ল্যান্ড আর্কাইভের মতো একটা বিষয় থাকা উচিত। কারণ একই জমি একজনের কাছে বিক্রি হচ্ছে, সেই জমি আবার আরেকজনের নামেও রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন এটা ডিজিটালাইজেশনের অভাবের কারণে সুযোগ নাই। জি, রেজিস্ট্রারের কিন্তু এটা দেখার সুযোগ নাই যে টাইটেল ঠিক আছে কি। জি, এক জমি একাধিক ব্যক্তির কাছে মর্গেজ দেওয়া হচ্ছে। ওই জন্য হয়, ওই যে বললাম দুটো চেনের মধ্যে একটা সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে, জুডিশিয়াল চেন, অ্যাডমিনিস্ট্রেটিভ চেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।